যে কোনো একটি প্রার্থী যে কোনো একটি দলের হয়ে লড়বে এই স্বাভাবিক, এবং তার প্রতীক চিহ্নে লড়বে। এবং এই যাদবপুরের মতন মাটি, যেখানে আমরা যাদবপুর ইউনিভার্সিটির এক ছাত্রের কিছুদিন আগে ঘটে যাওয়া যদি মনে থাকে, তার একটি মৃত্যুকেও আমরা সামনে দেখেছিলাম। সেই মাটি এবং সেই মাটিতে কি কি লক্ষ্যমাত্রা নিয়ে লড়া হচ্ছে, সেটা তো যাদবপুর ইউনিভার্সিটির ইস্যু। ছাত্রদের কথা অবশ্যই আমাদের ক্যাম্পেনের মধ্যে থাকবে। স্কুল কলেজ যে দুরবস্থা, সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ ড্রপ আউট, কলেজগুলোতে সিট ভর্তি হচ্ছে না, দুর্নীতি, অ্যাডমিশন থেকে শুরু করে ফি বৃদ্ধি, এই কথাগুলো তরুণ প্রজন্মের ছাত্রদের সমস্যা থাকবে। প্লাস কাজ, বেকারত্ব, শুধু আনএমপ্লয়মেন্ট নয়, আন্ডার এমপ্লয়মেন্ট। মাস্টার্স করেছি কিন্তু এখন ধরো খাবার ডেলিভারি করে বেড়াচ্ছে বা বাইকে প্যাসেঞ্জার বহন করে। এই ধরনের কাজগুলোর তো নিশ্চয়তা নেই, নিরাপত্তা নেই, সেই অর্থে সোশ্যাল সিকিউরিটি। এগুলো তো দেখার কথা ছিল যারা সরকারে গেছেন দিল্লিতে বা কলকাতায়, তারা এই প্রশ্নগুলো দেখেননি। যাদবপুরের কৃষিজীবী মানুষ, যাদবপুর লোকসভা তো কেবলমাত্র যাদবপুর বলতে আমরা যে অংশটা বুঝি ইউনিভার্সিটির আশেপাশে, তার কেবল তা নিয়ে নয়। কৃষিজীবী মানুষ, ক্ষেতমজুর, গরিব মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ, বিভিন্ন ছোটোখাটো ব্যবসা করেন, কলকাতায় আসেন লোকাল ট্রেনে করে, কিছু কাজ করে চলে যান। এই মানুষের রুজি রুটির সমস্যাগুলো মমতা ব্যানার্জি বা নরেন্দ্র মোদীরা অ্যাড্রেস করছেন না। আমরা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কথা নিয়ে যাদবপুরে তথা গোটা বাংলায় এই নির্বাচনটা লড়তে চাইছি। একদমই তাই। এই যাদবপুরেরই যাদবপুর বিধানসভার কথা যদি আমরা ধরি, বুদ্ধবাবু এই কেন্দ্র থেকে হেরেছিলেন কার কাছে? মনীশ গুপ্তর কাছে। তিনি এক সময়কার জ্যোতিবাবুর সচিব ছিলেন। সেই মনীশ গুপ্ত কিন্তু হারিয়েছে ৫,৫০০ ভোটের কাছাকাছি ভোট ব্যবধানে। সেই কেন্দ্রে আপনি, এই যদি স্মৃতি বহুল, স্মৃতিতে টান দেয় কি? মনীশ গুপ্ত তো পরের ভোটে সুজন চক্রবর্তীর কাছে হেরেও গেছিলেন। দেখো, যাদবপুরের ইতিহাস বহুমাত্রিক। তোমাদের অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটে একবার হেরেছেন জীবনে, মালিনী ভট্টাচার্যের কাছে। কেন্দ্রর নাম যাদবপুর। যাদবপুর তৃণমূল গত ২-৩টে ভোট জিতেছে, কিন্তু সেই জেতার পরে এমন কাজ করেছে যে জেতা প্রার্থীকে দ্বিতীয়বার রিপিট করানোর সাহস গত 3টে টার্মে দেখাতে পারেনি। ফলত যাদবপুরের মানুষ সামগ্রিকভাবে রাজনীতি সচেতন। তারা বার্তা দেন বাকি রাজ্যের কাছে, বিকল্প ভাষ্য তৈরি করেন। আমি একটু কঠিন কথাটা বললাম এই কারণ দিল্লির নেতারা বা নবান্নের নেতারা ৫৬ বা ৯৯ এরা ভাবছে মন্দির মসজিদ করে হয়ে যাবে। রুটি রুজির কথাটা বলাটা রাজনীতিবিদের আসল কাজ। সেই কথাটা যারা বলছে না, তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যাদবপুর যে রাজনীতির মূল ইস্যু কি হওয়া উচিত। ভুল এজেন্ডা নয়, মূল এজেন্ডা পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম। আমি বেকারের চাকরির কথা বললাম, সে আবার ১০০ টাকা কমেছে। ৮০০ টাকা বাড়িয়ে ১০০ টাকা কমেছে, পুরোটা বলো। নীতিশ কুমারকে ভাঙিয়েও বিজেপির ফেরাটা নিশ্চিত করা গেল না। তারপরে মন্দির বানাতে হলো, মন্দির বানিয়েও সেটা নিশ্চিত করা গেল না। তারপরে জলের তলায় ময়ূরের লেজ নিয়ে ডুব দিতে হলো, তাতেও নিশ্চিত করা গেল না। তারপরে সিএএ করতে হলো, তারপরে আরও বিভিন্ন রকম কাণ্ডকারখানা করতে হলো। হাইকোর্টের জাজকে ধরে এমপি করে দেব এই প্রলোভন দেখাতে হলো। এত কাণ্ড করার পরেও যখন নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না, বোঝা যাচ্ছে যে আমাদের মাটি নড়বড়ে আছে, তখন ৮০০ টাকা গ্যাসের দাম বাড়িয়ে ১০০ টাকা কমাতে হলো। তা আমরা তো এই কথাগুলোই বলছি। রাজনীতিবিদদের কাজ, সরকারের কাজ মানুষের রুজি রুটির সমস্যা, রুটি কাপড়া মাকান কা মুদ্দা, এইগুলোকে অ্যাড্রেস করা। রাজনীতিবিদদের কাজ খেলা মেলা মৎসব বা মন্দির মসজিদ করে বেড়ানো নয়। এটাই এক কথায় নাটশেলে যাদবপুরের মানুষের কাছে আমরা নিয়ে যাব। আমার ধারণা যাদবপুর সম্মিলিতভাবে এই বার্তা বাংলাকে এবং ভারতকে দেবে। একেবারে কি কি শর্তে এই সুগত বসু, তারপরে মিমি চক্রবর্তী এবার হয়ে এখনও লোকসভা নির্বাচন হবে, তা কি কি শর্তে মানুষ সিপিএমের দিকে, সিপিএমের সিম্বলে ভোট লাগাবে? এক হচ্ছে বাম আন্দোলনের ঐতিহ্য, ইতিহাস যাদবপুরে আছে। আমি যদি সে কথায় নাও যাই, আমি এই কথাটাই বারবার তোমার প্রতিটি প্রশ্নের উত্তরে বলার চেষ্টা করছি। তৃণমূল, বিজেপি যদি রুজি রুটির কথা নিয়ে রাজনীতি করত, তাহলে বরং আমাদের কাজ খানিকটা কঠিন হতো।
কিন্তু তৃণমূল বিজেপি সঙ্গত কারণেই কি করে করবে? আদানির দল, আম্বানির দল, তারা তো পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কমানোর কথা বলতে পারবে না, তাহলে তো ওদেরকে আদানি খচে যাবে, ইলেকটোরাল বন্ডে টাকা আসা বন্ধ হয়ে যাবে। সিমিলারলি এখানেও তৃণমূল কংগ্রেস যা তোলাবাজি করছে, যেভাবে করছে, যে পরিমাণ মানুষের টাকা দুর্নীতি, কয়লা, গরু, বালি, চাকরি, লটারি ইত্যাদি ইত্যাদি, আমি আর সকলে জানেন, এদের মরাল রাইট, নৈতিক অধিকার মানুষের রুজি রুটির দাবি দাওয়া নিয়ে কথা বলার খুব একটা থাকছে না। মানুষ বীতশ্রদ্ধ, এই শূন্যতায় মানুষ বামপন্থীদের খুঁজছেন। এবার ইট ডিপেন্ডস আপন আস যে আমরা কতটা মানুষের এই আকাঙ্ক্ষার সওয়ারি কতটা লাল ঝান্ডা হতে পারবে এবং মানুষের কথা কতদূর তুলে ধরতে পারবে। আমি এইটুকু বলতে পারি প্রার্থী হিসেবে, এবং প্রার্থী তো যাই হোক, সে তো বাড়তি কিছু না, কোনো একজনকে ভোটে দাঁড়াতে হয়, আমি দাঁড়িয়েছি। আমাদের পার্টি অ্যাজ আ হোল প্রাণপাত পরিশ্রম করবে রুজি রুটির কথা, বেঁচে থাকার কথা, জীবন জীবিকার ইস্যু, লাইভলিহুড ইস্যুস তুলে ধরার জন্য পার্লামেন্টের ভিতরে, পার্লামেন্টের বাইরে, যাদবপুরের মানুষের কাছে আমরা এই কথাই গিয়ে বলবো যে রাজনীতি যারা করছেন তারা রাজনীতিটাকে ছ্যাবলামোর পর্যায়ে নামিয়ে এনেছেন। সন্ধ্যাবেলা ঘণ্টাখানেক আলোচনা হলে টিভিতে, সেখানে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম আলোচনা হওয়া উচিত। তা না করে আলোচনা হচ্ছে গরুর দুধে সোনা খুঁজে পাওয়া যায় কিনা, আলোচনা হচ্ছে ভাই অভিমান করেছেন, পিসি ত্যায্যপুত্র করেছেন, ত্যায্য ভাই করেছেন, ভাইপো ওদিকে কি বলে ফেললো, ওদিকে তাপসবাবু কি বললেন, কুণালবাবু কি বললেন। আরে তোমার ঘরের গল্প আমার কি দরকার জেনে? আমি সাধারণ মানুষ, আমি তোমাকে ভোট দিয়েছি, তুমি সরকার, তুমি এমপি, তুমি এমএলএ, তুমি আমার জীবন জীবিকার সমস্যাগুলোকে অ্যাড্রেস করছো কিনা? করছে না বলেই বামপন্থীরা ওই কথাগুলো নিয়ে নামছে। আমাদের রাজনীতির নিউক্লিয়াস এইটা, যাদবপুরে রুজি রুটির লড়াইয়ের দীর্ঘ ইতিহাস। আমি কনফিডেন্ট যে এইবারে মানুষের কাছে আমরা আমাদের কথা পৌঁছতে পারবো। একদমই তাই। আমি একটা বিষয় একটু জেনে নেব। আপনার বিপরীতে রয়েছে ভারতীয় জনতা পার্টি ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। তিনি গতবার বোলপুর বিধানসভায় লড়েছিলেন, পরাস্ত হন, এবার এই লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছেন। তো তিনি আমাদের যে সাক্ষাৎকারে জানিয়েছেন যে বামেদের ডেভেলপমেন্টাল মডেল ফেল, কারণ তারা 34 বছর সময় পেয়েছে, তারা যদি কাজ করার ইচ্ছে থাকতো করতো। এখন প্রধানমন্ত্রী বাড়িতে বাড়িতে নলের মাধ্যমে জল, 10 কেজি খাদ্যশস্য এসব পৌঁছে দিচ্ছে এবং ভ্যাকসিন দেওয়া হয়েছে করোনার কালে একদম বিনামূল্যে। সেই অর্থে বামেদের ডেভেলপমেন্টাল যে মডেল সেটা কি ফেল করলো? আমি অনির্বাণ বাবু আমি শ্রদ্ধা করছি। আমি তাকে আবেদন জানাবো, তুমি যেখানে বসে আছো, আমি এই পাড়ার ছেলে যাদবপুরে, গোটা যাদবপুর ঘুরে দেখুন। আমি প্রয়োজনে ওনাকে সাথে নিয়ে ঘুরে দেখাবো যে আপনি যে রাস্তাটা দিয়ে হাঁটছেন ওই রাস্তাটা সিপিএমের বানানো। আপনি ডান দিকে বাদিকে যে বাড়িগুলোর লোককে হাত নাড়ছেন ওই বাড়িগুলো সিপিএমের আমলে বানানো। যে দোকানটায় গিয়ে হ্যান্ডশেক করে বলছেন বিজেপিকে ভোট দিতে, ওই দোকানটা সিপিএমের আমলে বসানো। যে ল্যাম্পপোস্টার আলোর তলায় দাঁড়িয়ে আপনি মিডিয়াকে বাইট দিচ্ছেন, ওইটা সিপিএমের আমলে বসানো। যাদবপুরে তুমি একটা বাড়ির ছাদে দাঁড়ালে ওপরে আকাশের দায়িত্ব নিতে পারবো না, নিচের রাস্তাটা আর সোজা পিছনে ডান দিকে বাদিকে তুমি যা দেখবে বামপন্থীদের আমলে বানানো। তৃণমূল এসে হয়তো একটা বাস স্ট্যান্ডকে নীল সাদা রং করেছে, একটা নতুন হচ্ছে কিছু একটা বসিয়েছে, বাতিস্তম্ভ ম্যাক্সিমাম, কোনো একটা অলরেডি ছিল একটা মাঠ, সেই মাঠটা একটা হয়তো পাঁচিল দিয়েছে, একটা স্কুল বাড়ি ছিল, একটা স্বাস্থ্যকেন্দ্র ছিল, সেইটা নীল সাদা রং করেছে। যা দেখবে সবই তো সিপিএমের বানানো। ফলত বামেদের ডেভেলপমেন্টাল মডেল, এই মডেল পশ্চিমবঙ্গকে ধান চাষ, পাট চাষ, সবজি চাষ, মাছ চাষে গোটা দেশে 1 নম্বরে নিয়ে গিয়েছিল। এই ডেভেলপমেন্টাল মডেল 2004 থেকে 2011 সব থেকে বেশি প্রাইভেট ইনভেস্টমেন্ট ড্র করিয়েছিল পশ্চিমবঙ্গে। মুখ্যমন্ত্রীর নাম বুদ্ধদেব ভট্টাচার্য। ফলত আমি জানি না উনি কি বলছেন, কিন্তু প্রধানমন্ত্রী যা যা করছেন বলে প্রচারিত হচ্ছে, আসলে ততটা করছেন নাকি এটাও ওই 15 লাখ টাকার মতো গল্প আছে, এটাও আসলে ইলেকটোরাল বন্ডের মতো কিছু একটা জুমলাবাজি আছে, এইটাও একটু ওনাদের বোঝা উচিত। আগেন নরউইথ স্ট্যান্ডিং কি বিজেপি কি তৃণমূল যারা প্রার্থী দাঁড়িয়েছেন, আমি তাদের প্রতি শুভেচ্ছা জানাই। আমার আলাদা করে প্রার্থীদের নিয়ে কিছু বলার নেই। তো ওভারঅল কাজ যেটা তুমি বললে এক্ষুনি, তাহলে তো ওভারঅল কাজ হয়ে গিয়েছে। যাদবপুর লোকসভায় আর কি কাজ করার বাকি আছে? যাদবপুর লোকসভায় তার মানে তো ওই নীল সাদা রং করেছে, পাঁচিলটা ঘিরেছে, তাহলে যাদবপুর লোকসভা স্বয়ং সম্পূর্ণ, আর কোনো কাজ বাকি নেই, তাই কি? ডেভেলপমেন্টের কাজ তো চিরকাল হতে থাকে, এটা তো
মানে আমি বলছি প্রাত্যহিক যে প্রয়োজনগুলো মানুষের পড়ে, রাস্তাঘাট, জল, কল, আলো ইত্যাদি, সেটা তো হতে থাকে। এবং তুমি এটা বুঝবে যে জেনারেশন আসতে থাকে, নতুন জেনারেশন পাল্টায়, এক অংশের মানুষ রিটায়ার করে, এক অংশের মানুষ 5 বছর আগে, তোমার 5 বছর বয়স কম ছিল, কি তারও 5 বছর আগে তুমি হয়তো স্কুলে বা কলেজে পড়তে, তোমারও তো চাকরির তাড়া ছিল না, এখন তুমি চাকরির তাড়নায় হাউয়ের ক্যামেরা ধরেছো আমার সামনে। ফলত আমিও এই আজকের প্রজন্ম তার কাজের দাবি দেওয়া, তার লেখাপড়ার দাবি দেওয়া, তার বেঁচে থাকার দাবি দেওয়া, এইগুলো অ্যাড্রেস করতে চাইছি। এই কাজ চলমান, এই কাজ বিজেপি তৃণমূল করছে না কারণ তারা বড় লোকের পার্টি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সিপিআইএম গরিবের পার্টি, এটাই সিপিআইএমের রাজনীতির নিউক্লিয়াস। সিপিআইএম যদি অতীতে কোনো দিন 4টে ভোট কম পেয়ে থাকে, তার কারণ মানুষ মনে করেছেন যে তারা যথেষ্ট ভালো করে গরিবের রাজনীতি করছে না। আবার সিপিআইএম যদি কোনো দিন অতীতে 4টে ভালো ভোট পেয়ে থাকে, তার কারণ মানুষ মনে করেছেন এরাই পারবে গরিবের কথা বলতে। এখন তৃণমূল বিজেপি সরকারে আছে, শাসক দলের আছে, কিন্তু গরিবের কথা বলছে না। ফলত গরিবের পুরনো বিশ্বস্ত বন্ধু লাল ঝান্ডা, তার প্রতি ভরসা করার দিকে মানুষও তাকিয়ে আছেন, আমরাও মানুষের কাছে ফিরে যাচ্ছি। একসাথে মিলে আমরা নতুন যাদবপুর, নতুন বাংলা ভাঙা বুকের পাঁজর দিয়ে গড়ব। যদি তৃণমূলের দিকে একটু নজর রাখি, একেবারে অভিনেত্রী প্রার্থী হয়েছেন এবং তিনি একজন যুব নেত্রী, তার বিরুদ্ধেই সঙ্গে আমি যদি প্রশাসন জুড়ে দিই, বেশ খানিকটা রয়েছে। এত একটা শক্ত জায়গা, কি করবেন, কিভাবে লড়বেন? উল্টো দিকে ভাই তৃণমূলের সিম্বলটা দাঁড়িয়েছে। মমতা ব্যানার্জি দাঁড়ালেও তৃণমূল, কলাগাছ দাঁড়ালেও তৃণমূল। ফলত আমার বিরোধী প্রার্থী যারা আছেন, কেবল তৃণমূল বা বিজেপি নয়, হতে পারে আরও কেউ দাঁড়িয়েছেন, কেউ নির্দল প্রার্থী দাঁড়াতে পারেন, কেউ অন্য কোনো পার্টির প্রার্থী দাঁড়াতে পারেন। আমি প্রত্যেককে শুভেচ্ছা জানাবো। আমার ধারণা গরমের মধ্যে আমাদের সকলকে ভোটকর্মীদের কাজ করতে হবে, প্রার্থী সহ সবাইকে, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা, প্রত্যেককে গ্রীষ্মের দাবদাহের মধ্যে কাজ করতে হবে। প্রত্যেককে বলবো সুস্থ থাকুন, শরীর ভালো রাখুন, জল খান বেশি করে। রাজনীতির লড়াই, রুটি রুজির লড়াই। আমি আমার কথা গিয়ে বলবো, আমি গিয়ে সুকান্ত ভট্টাচার্যর কবিতা বলবো, তৃণমূল গিয়ে হাম্বা কাম্বা রাম্বা বলবে, অসুবিধে কী আছে? মানুষ বেছে নেবেন। মানুষের গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার, ভোট দেওয়ার অধিকার, বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার সভা সমিতি করার অধিকার, এগুলো যদি কোথাও খর্ব হয় তাহলে লাল ঝান্ডা ছেড়ে কথা বলবে না। আদারওয়াইজ ব্যক্তির সাথে কোনো লড়াই নেই। শুভেচ্ছা রইল প্রত্যেকের প্রতি, সবাই নিজের নিজের কাজটা করবে, আমিও নিজে আমার কাজটা করব। মমতা ব্যানার্জি আজকে একদম গুরুতরভাবে আহত হলেন, কি বলবেন? আমি আরোগ্য কামনা করি, দ্রুত সুস্থ হয়ে উঠুন। রাজনৈতিক সমালোচনা তারপরে তো যা করব। একদমই প্রায় শেষের দিকে এসে পৌঁছেছি। একদম রুদ্রনীল ঘোষ তার দেওয়া একটি সাক্ষাৎকার, আপনাকে একেবারে আক্রমণ করে বললেন ভালোবাসি, তারপরে বললেন যেসব অর্নামেন্টাল ব্যাপার, এই সৃজন ভট্টাচার্য বা যা খবর তোমরা আমাদের দিচ্ছ, চুলদাড়ি না পাকলে ওখানে হবে না, ঠিক এই ভাষা। রুদ্রনীলবাবু ভালোবাসি বলেছেন কিসে? আমি আবার বলছি, রুদ্রনীলবাবুকেও শুভেচ্ছা, তুমি আবার জানিয়ে দিও পাল্টা। আমার লড়াই রাজনীতির পক্ষে, কতগুলোর একটা নির্দিষ্ট রাজনীতির পক্ষে দাঁড়িয়ে, কতগুলো নির্দিষ্ট রাজনীতির বিরুদ্ধে। ফলত আমার উল্টো দিকের রাজনীতিতে যদি এমন তো হয়েছে, আমাদের সাথে দীর্ঘদিন একই পার্টি করেছেন, একই সংগঠন করেছেন, কোনো একটা সময় তৃণমূল বা বিজেপিতে চলে গেছেন, এরকম লোক আছে। তার সাথেও কোথাও কোথাও দেখা হয়, রাস্তায় ঘাটে, মিটিংয়ে মিছিলে, টিভি চ্যানেলে দেখা হয়, মিটিংয়ে মিছিলে দেখা হয় না। তা আমি কি তার সাথে ঘুষোঘুষি করতে যাই? না। কিন্তু রাজনীতির ফারাক, রাজনীতির বিভেদ, রাজনীতির কি বলবো, মতাদর্শের যে যুদ্ধ, মতাদর্শগত লড়াই, সেটা থাকবেই। চুল পাকার মাধ্যমে কিন্তু একটা বিদ্যুৎতন্ত্রের কথা কিন্তু উনি বোঝাতে চাইলেন বা তুলে দিলেন। আমি জানি না ভাই, দেখো রুদ্রনীলবাবু নরেন্দ্র মোদীর মাথা, রুদ্রনীলবাবু কেন, আমি অ্যাজ এ হোল বলছি, নরেন্দ্র মোদীর মাথা, জুলপি, গোঁফ, দাড়ি সব মিলিয়ে তোমরা এক পিস কালো চুল পাও না, তাতে তোমাদের কিছু যায় আসে না। নরেন্দ্র মোদীর সাদা চুল তোমরা দেখতে পাও না, তোমরা বিমান বসুর সাদা চুল দেখতে পাও। এটা তোমাদের চোখের সমস্যা। আমাদের পার্টি প্রথম থেকে শেষ অবধি, পার্টির জন্মলগ্ন থেকে একটা সিনিয়র সেট অফ লিডারশিপ। যখন জ্যোতি বসু বা প্রমোদ দাশগুপ্ত নেতা, তখন কিন্তু একই সাথে বিমান বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, অনিল বিশ্বাস, সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তীরা। যখন এনারা আস্তে আস্তে নেতৃত্ব হচ্ছেন, তখন কিন্তু মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা চলে এসেছেন।
আবার সময়ের নিয়মে সূর্যদা, সেলিমদা, সুজনদা, রবীন্দারা সিনিয়র হচ্ছেন, আবার পরের ব্যাচটা এসেছে, শ্রমিক লাহিড়িরা এসেছেন, আরও কম বয়স এসছে, তারপরে এখন আমরা এসছি। এ তো অববাহিকা, এটা বৃদ্ধতন্ত্রের কোনো গল্পই নেই এখানে। আমার পার্টি এই নবীন প্রবীণের মিশেলটা ঘটাতে পারে। এই বৃদ্ধতন্ত্রের গল্পটা 2011-র আগে পরে বাজারে ছাড়া হলো, যে সিপিএমের লোকগুলো সাদা চুল, সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, মানে খানিকটা ওদের মতো লারেলাপ্পা পরছে না কেন সিপিএমের লোকগুলো, ঝিঙ্কুনাকুড় পরছে না কেন জামা কাপড়, এই জন্যে রাগ। আসল কথাটা হলো যে সিপিআইএমকে দেখাতে হবে এরা স্টোরি অফ দি ইয়াস্টার ইয়ার, এরা হচ্ছে বিগত দিনের গল্প, এই মতাদর্শটা ব্যাকডেটেড। ফলত বলা শুরু হলো বৃদ্ধতন্ত্র, এদের সাথে কাঁচা মাথা নেই, কাঁচা মাথা নেই ইত্যাদি। আমি তো ওই ব্রিগেডের সভায় বলেছি, যারা বলতো বৃদ্ধতন্ত্র তারা এখন বলছে যে বড়রা কোথায়, চারদিকে কাঁচা মাথার সমুদ্র দেখে তারা এখন বলছে বড়রা কোথায়। ওই কারণেই তো বলেছি যে বড়রাও আছে, ছোটরাও আছে। বাপকো হাত লাগানে সে পেহলে বেটে সে বাত করনা পড়েগা। একদম আমার স্পেসিফিক শেষ প্রশ্ন, সমস্ত স্তরের মানুষ এবং সমস্ত বর্ণের ধর্মের মানুষ এক বাক্যে, ঠিক একেবারে একটি দুটি বাক্যে যাদবপুরে কি মেসেজ দিতে চাইবে? আগেন সৃজন, সিপিআইএম, কাস্তে হাতুড়ি, বামফ্রন্ট রুটি রুজির লড়াই নিয়ে যাদবপুরটা লড়ছে। আমরা চাই না রাজনীতিবিদরা মন্দির মসজিদে ঢুকে পড়ুন, আমরা চাই না রাজনীতিবিদরা খেলা মেলা মচ্ছবকেই জীবনের ধ্যান জ্ঞান করে ফেলুন। চুরি, ডাকাতি, দুর্নীতি, তোলাবাজি এবং দাঙ্গাবাজি, তার বিরুদ্ধে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম, লেখাপড়া, বেকারের চাকরি, কাজ, পিএফ, গ্র্যাচুইটি, পেনশন, হেলথ স্কিম, সামাজিক সুরক্ষা, সম কাজে সম বেতন, সম্মানযোগ্য বেতন, এই সমস্ত কথা নিয়ে আমরা এইবারের নির্বাচনটা লড়ছি। আপনারা পাশে থাকুন, আপনাদের সমর্থন চাইছি।